হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 11 করব। দেখো 10টা অলরেডি সেট কিন্তু আমরা করে ফেলেছি, আর এই সেটগুলো কিন্তু সব আপকামিং যে এক্সাম আসছে সেই এক্সামগুলোর ওপর ভিত্তি করে কোশ্চেন সেটগুলো তৈরি করা হয়েছে। যেমন ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন আছে, ডাব্লিউপিপির ভ্যাকেন্সি কিছুদিন বেরোতে চলেছে, ফুড এসআই 16-17 তারিখে পরীক্ষা আছে, তারপরে ভোটের পরেই হয়তো মিসলেনিয়াস হবে, আর পিএসসি ক্লার্কশিপও হবে। তো সামনে প্রচুর পরীক্ষা আছে এবং সেন্ট্রালেরও বেশ কিছু পরীক্ষা আসতে চলেছে। তো সেই সব কিছু কোয়েশ্চেন এর স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলো রেডি করেছি। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তো আজকের ফার্স্ট ম্যাথ কি বলেছে? বলছে একটা বস্তু মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 300 কিলোমিটার যায় 6 ঘন্টায়, পরের 200 কিলোমিটার যায় 10 ঘন্টায়। তাহলে গড় দূরত্ব কত? আমি বলবো অ্যান্সার কত হবে। কি বলেছে? 500 কিলোমিটার ডিভাইড বাই করে দেব কত বলেছে? এখানে হচ্ছে 10 ঘন্টা, আর কি বলেছে 6 ঘন্টা, তার মানে 16। ঠিক আছে, কাটাকুটি কিভাবে করব? 5/16 গুণ 100, 4 দিয়ে কাটো। ঠিক আছে, 4 4 16, 4 25 100, তার মানে 5 25 125 বাই 4, 3 4 12, 4 1 4, তাহলে 10 থাকবে 25 অ্যান্সার। তাহলে 31.25 অ্যান্সার, অপশন বি। এবার বলো এটা কীভাবে করলাম? করে তো ফেললাম, কিছুই নেই মনে হচ্ছে, কিছুই নেই, অঙ্কটা হু করে হয়ে গেছে। কিন্তু এটা কীভাবে করেছি? তাহলে এইটা যখন দেখো অঙ্কটা বলেছে যে 500 কিলোমিটার দূরত্ব আছে মোট, তাহলে 300 কিলোমিটার যায় 6 ঘন্টায়, আর 200 কিলোমিটার যায় 100 ঘন্টায়। তাহলে এটাকে যদি আঁকি, দেখো এই হচ্ছে আমার মোট দূরত্ব। ঠিক আছে, কতখানি না 500 কিলোমিটার, তার দুটো ভাগ আছে। ঠিক আছে, এতখানি 500 কিলোমিটার, দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে 300 কিলোমিটার, আর একটা ভাগ হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, এবার কি বলেছে? এই যে 300 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? 6 আওয়ারে। কতক্ষণে যাচ্ছে? 6 ঘন্টায়। আর 200 কিলোমিটার কতক্ষণে যাচ্ছে? না 200 কিলোমিটার যাচ্ছে 10 ঘন্টায়। ক্লিয়ার? দেখো এটাকে মুছে দিই, এটা হচ্ছে একদম সহজে ঝটপট করে করে নেওয়ার নিয়ম। তো এটা একটু বুঝে করা, একটা বেসিক থেকে ক্লিয়ার করার নিয়ম। তাহলে আমরা কিভাবে কি জানি? আমরা কি দিয়েছে? গড় দ্রুতি। তার মানে গড় দ্রুতি মানে কি? মানে অ্যাকচুয়ালি কী চাইছে? স্পিড চাইছে, ভেলোসিটি স্পিড চাইছে, একই ব্যাপার, হিসাব সেই একই হবে। তো গড় দ্রুতি কি হবে? মানে আমরা সূত্র কি জানি? এস সমান ভি ইন্টু টি। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান ভি মানে কি? গতিবেগ ইন্টু সময়, তাই তো? তাহলে ভি সমান সমান কি লিখব? দূরত্ব বাই সময়। ঠিক, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কতখানি গেছে? না 500 কিলোমিটার গেছে মোট দূরত্ব। আর সময় কতখানি গেছে? সময় হচ্ছে প্রথমটা 6 ঘন্টা, পরেরটা 10 ঘন্টা, তার মানে 6 যোগ 10, তার মানে 500/16। ঠিক আছে, এবার কাটাকুটিটা সহজ করার জন্য কি করলাম? 5 গুণ 100 করে নিলাম বাই 16, এটা 4 দিয়ে যাচ্ছে, এটা 4 25 100, 125/4, তাহলে আমার আনসার হচ্ছে 31.25 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ কি বলেছে? বলছে দুটো সংখ্যার অনুপাত। কি বলেছে? দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। প্রত্যেক সংখ্যার সঙ্গে কত যোগ করব? না 8 যোগ করব। তাদের অনুপাত কত হবে? 3:4। ঠিক আছে, দেখো এটাকে দুভাবে করা যেতে পারে। দেখো দুটো প্রসেসই, দেখো কোনো ব্যাপার নয়, ইজি আছে দুটো প্রসেসই। বলছে দুটো সংখ্যার অনুপাত তো 2:3, এটা কতটা? 2-এরটা অনুপাত কত? 2:3। ঠিক আছে, কত যোগ করেছে? প্রত্যেক সংখ্যার সঙ্গে 8 যোগ করেছে।
কত করেছি আমরা প্রত্যেক সংখ্যার সঙ্গে 8 যোগ করেছি। এর ফলে অনুপাত কত বেরিয়েছে? এর ফলে অনুপাত বেরিয়েছে দেখো 3:4। কত বেরিয়েছে অনুপাত? 3:4। তাহলে আমরা কি করব, এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে 4 দুগুণে কত হয় 8, মাইনাস 3 3-এ কত হয় 9, মাইনাসটাকে ভেবো না, তাহলে আগে 9 - 8 ভাবো। 9 - 8 পজিটিভ নাম্বার নেব আমরা, নেগেটিভ নাম্বার নেব না, ঠিক আছে। এইটা সমান সমান কী হবে, এবার এর সঙ্গে গুণ হবে আর এর সঙ্গে গুণ হবে, মানে কি 4 গুণ 8 হবে। কি হবে? 4 গুণ 8 মাইনাস 3 গুণ 8। বিষয়টা বোঝা গেল? আর একবার বলছি, প্রথমে মাল্টিপ্লিকেশন হবে রেশিওগুলো, তার ডিফারেন্স বার করব। তাহলে 3 3-এ 9 আর 4 2-এ 8 কত হচ্ছে? 9 - 8 মানে 1। এটা সমান সমান কী হবে? এই যে যত গ্যাপ আছে সেইটা করব। তাহলে 4 8-এ 4 গুণ 8 হবে আর 3 গুণ 8 হবে, এটা হচ্ছে রুলস। তাহলে কি হচ্ছে? তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 1-এর ভ্যালু হচ্ছে 32 মাইনাস 24, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 6 আর 2 8। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? মানে 1-এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এবার কি চেয়েছে দেখো, এবার বলছে সংখ্যাদ্বয় কত। তাহলে এর ভ্যালু কত? 2-এর ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? 2-এর অ্যাকচুয়াল ভ্যালু হবে 8 দিয়ে গুণ করে হবে 16, ঠিক। আর 3-এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? 8 দিয়ে গুণ করে হবে 24। তাহলে অ্যান্সার কি হবে? 16 আর 24 কত হবে? অ্যান্সার হবে আমাদের 16 আর 24, অপশান ডি। মনে থাকবে। এবার বিষয় হচ্ছে, এটা তো গেল আমার একদম একটা রুলস, যেটা আমরা অলরেডি শিখেছি আগের ভিডিওতে। তো যদি আমি বলি আরও সহজে করব, না এটাকে বড় লাগছে, আমি আরও সহজে করব, হ্যাঁ অবশ্যই পারবে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো কি বলছে, দেখো অ্যাকচুয়ালি 2:3 ছিল, 8 বছর পরে কত হয়েছে? 3:4, ঠিক আছে 3:4। এবার দেখো রেশিওর ডিফারেন্স কত হচ্ছে, দেখো 2 থেকে 3 এসছে, 3 থেকে 4 এসছে, তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 1, এখানে ডিফারেন্স কত হচ্ছে? 1, ঠিক আছে। আর তাহলে এই 1 মানে কত? ডিফারেন্স কত? 8-এর দুটো সংখ্যার সঙ্গে 8 যোগ করেছি, তাহলে 1 মানে কত বলবো? 1 মানে বলবো হচ্ছে 8। তাহলে 2 মানে কত? গুণ 8 16, এটার সঙ্গেও গুণ 8 24, এইভাবেও করতে পারি। এই প্রসেসটা অপেক্ষাকৃত আরও বেশি সহজ, তবে এই প্রসেসটা কাজে লাগবে তখন যখন না দুটো রেশিও এখানে সমান থাকবে, তখন এইটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। বোঝা গেছে তো? তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, দেখবে যখন এরকম আসবে সরাসরি এটা ফেলে দেবে, অঙ্ক খুব নেমে যাবে এবং টাইমও কম লাগবে। চলো নেক্সট ম্যাথটা দেখি। 3 নম্বর ম্যাথটা কি বলছে? একজন ব্যাটসম্যান 110 রান করলো, ঠিক আছে, যার মধ্যে ছিল 3টে বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে 4 আর ওভার বাউন্ডারি মানে 6, ঠিক আছে। তাহলে কত শতাংশ রান সে দৌড়ে করেছে এটা জানতে হবে। তাহলে দৌড়ে করেছে মানে আমরা মোট রান করেছে কত, কতটা? এটা 3-এরটা রান করেছে কত? 110, ঠিক আছে। কত রান করেছে? 110। এই 110-এর মধ্যে বাউন্ডারি কত মেরেছে? বাউন্ডারি মেরেছে, আর ওভার বাউন্ডারি কটা মেরেছে? 8টা, তাই তো। তাহলে 3টে বাউন্ডারি, তাহলে 3 4-এ 12, ঠিক আছে। আর ওভার বাউন্ডারি কটা? 8টা, ওভার বাউন্ডারি মানে 6, তাই তো। ওভার বাউন্ডারি মানে 6, কটা মেরেছে? না 8টা মেরেছে। তাহলে 6 8-এ 48, তাহলে মোট 4 আর 6 কত করেছে? দেখো 40 50 8 আর 2-এ 10, মানে 60 রান করেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি দিয়ে, মানে 4 আর 6 মেরে 60 রান করেছে, ঠিক আছে। তাহলে আমার কি হবে? যদি 60 রান করে থাকে তাহলে কি হচ্ছে এখানে? এখানে 110 রান মোট করেছে, ঠিক আছে। 110 রান মোট করেছে, সেখান থেকে 60 করেছে হচ্ছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। তাহলে পার্থক্য কত? 0 আর 5 50। তাহলে 50 রান যেটা করেছে, কত রান? 50 রান করেছে, সেটা হচ্ছে দৌড়ে।
রানিং বিটুইন দ্য উইকেট করে, মানে দৌড়ে করেছে। তাহলে এই 50 রান করেছে। এবার কি বলেছে, কত শতাংশ রান সে দৌড়ে করেছে। তাহলে 50 রান করেছে দৌড়ে, কতর মধ্যে, 110 রানের মধ্যে। তাহলে কতর মধ্যে হলে 110 রানের মধ্যে, সেটা নিচে বসবে। শতকরা বার করতে গেলে ইন্টু 100 করতে হবে, শতকরা বার করতে গেলে ইন্টু 100% করতে হবে। ক্লিয়ার? তাহলে একটা শূন্য কাটলো। তাহলে কি হলো, 50 আর 10, 50 গুণ 10 মানে হচ্ছে 500/11, এই পার্সেন্টেজ। তার মানে হচ্ছে 500/11%। তাহলে কত হবে, 4 11 44, হাতে কত থাকবে 6 মানে 60। তাহলে 5 11 55, 5 পড়ে থাকবে, 5/11%। তাহলে 45 পূর্ণ 5/11% ইজ দ্য রাইট অ্যান্সার। কত, 45 পূর্ণ 5/11% হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে আশা করছি। আচ্ছা, নেক্সট 4এরটা কি বলছে, বলছে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, ঠিক আছে। স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় নেন, স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় নেন এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? বা অঙ্কটা দেখো আরেকবার বলছি, একটা নদী অতিক্রম করতে চাইছে, সেটা না কত, 100 মিটার চওড়া, ভালো কথা। স্থির জলে, যার মানে নদীতে যখন কোনো স্রোত নেই সেটা স্থির জল বলবো। সেই স্থির জলে কতক্ষণ টাইম লাগাচ্ছে, স্থির জলে টাইম লাগাচ্ছে 4 মিনিট, ঠিক আছে। আর প্রতিকূলে মানে নৌকা, এটা ধরো নদী এতখানি চওড়া, এটা ধরো 100 মিটার চওড়া, ঠিক আছে। স্থির জলে যখন কোনো সমস্যা হচ্ছে না তখন কতক্ষণে লাগছে, 4 মিনিট টাইম লাগছে, ঠিক আছে, নদীটা অতিক্রম করতে। এদিক থেকে যাচ্ছে ধরি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন যাচ্ছে এরকমই যাচ্ছে একই দূরত্ব, কিন্তু তখন উল্টো দিক থেকে আসছে স্রোত, ঠিক আছে, উল্টো দিক থেকে স্রোত আসছে, ঠিক আছে। এমনি এটা বোঝানোর জন্য বলছি, মানে স্রোত এদিকে তো আসে না এরকম যা, কিন্তু এটা বোঝানোর জন্য ছবিটা এইভাবে আঁকছি। তাহলে উল্টো দিকে আসছে, তখন টাইম কত লাগছে, 5 মিনিট, ঠিক আছে। তখন টাইম কত লাগছে, 5 মিনিট। তাহলে এখানে 4 মিনিট লাগছে, এখানে 5 মিনিট আছে। এই যে 1 মিনিটের গ্যাপ কেন হচ্ছে, এই 1 মিনিটের গ্যাপ হচ্ছে কিন্তু স্রোত উল্টো দিক থেকে আসছে বলে, মানে স্রোত প্রতিকূলে আসছে বলে, সেই কারণের জন্য, ঠিক আছে। তাহলে তবে স্রোতের বেগ কত ছিল, ভালো কথা। তাহলে আমি যদি স্থির জলে গতিবেগটা বার করতে পারি, কি বার করব, স্থির জলে গতিবেগ। স্থির জলে গতিবেগ কত, দেখো ভালো করে খেয়াল করে, 100 মিটার কতক্ষণে যাচ্ছে, প্রথমে 4 মিনিটে যাচ্ছে, তাহলে কাটাকুটি করলে বেরোচ্ছে 25, তাহলে কত, 25 মিটার পার মিনিট হচ্ছে আমার স্থির জলে গতিবেগ। এখানে কোনো সমস্যা নেই। এবারে যখন প্রতিকূলে আসছে, তাহলে প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে গতিবেগ কত আসছে, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 100 মিটার যাচ্ছে 5 মিনিটে, 100 মিটার যাচ্ছে 5 মিনিটে, ঠিক। তাহলে 100 মিটার যদি 5 মিনিটে যায় তাহলে গতিবেগ কত হচ্ছে, কাটাকুটি করলে আসছে 20, তাহলে হচ্ছে 20 মিটার পার, আচ্ছা 20 মিটার পার মিনিট, তাই তো। তাহলে এই যে গতিবেগের যে ডিফারেন্সটা হচ্ছে 25 মিটার পার মিনিট থেকে 20 মিটার পার মিনিট, এই যে গতিবেগের ডিফারেন্সটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, স্রোতের প্রতিকূলের জন্য হচ্ছে। কি কারণে হচ্ছে, স্রোতের প্রতিকূলের জন্য হচ্ছে। তাহলে এইটা যে এই যে 5 মিটার প্রতি মিনিট, এটা কি কারণের জন্য হচ্ছে, স্রোতের, আচ্ছা আসছে না, 5 মিটার পার মিনিট, এটা কি কারণে আসছে, স্রোতের প্রতিকূলের জন্য। তাহলে এইটাই হচ্ছে স্রোতের বেগ, কারণ উল্টো দিকে এটা করছে। তাহলে স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার মিনিট। তাহলে কতখানি যাচ্ছে, 1 মিনিটে স্রোত কতখানি যাচ্ছে, 5 মিটার।
এখানে কি দিয়েছে দেখো, মিটার পার আওয়ার, মিটার পার আওয়ার, সব মিটার পার আওয়ারের আনসার চেয়েছে। তাহলে আমাকে বার করতে হবে 60 মিনিটে কতখানি যাচ্ছে, তাহলে 5 গুণ 60, তার মানে হচ্ছে 300 মিটার। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে গতিবেগ কত, 300 মিটার পার আওয়ার। গতিবেগ কত, 300 মিটার পার আওয়ার হচ্ছে এর গতিবেগ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কি এলো, এটা অপশান ডি। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এরপরে এটা গেল 4-এরটা। এবার আসছি 5-এরটা। কি বলছে 5-এরটাতে? কি বলছে 5-এরটাতে দেখো, বলছে এ আর বি নলের সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। দুটি নলকে একসাথে খোলার কিছুক্ষণ পরে একে বন্ধ করে দেওয়া হলো। দুটি নলকে একসাথে খোলার কিছুক্ষণের পর একে বন্ধ করা হলো এবং জলাধারটি 12 মিনিটে ভর্তি হচ্ছে। তাহলে খোলার কতক্ষণ পরে এ নলটিকে বন্ধ করে দেওয়া হয়? এ বি দুটো নল আছে, ভালো কথা। এ আর বি দুটো নল আছে, যারা কিনা কতক্ষণে 16 মিনিট আর 24 মিনিটে ভর্তি করে। কতক্ষণ? 16 মিনিট আর 24 মিনিটে ভর্তি করছে। ঠিক, তাহলে 16 মিনিট আর 24 মিনিটে ভর্তি করে। তাহলে আমরা কি করি, দুজনের এলসিএম বার করি। তাহলে 16 আর 24-এর এলসিএম কত হবে? 24 2 48, 3 16 48, তাহলে 48 হবে দুটো। ঠিক আছে, তাহলে 3 16 48, 24 2 48। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল, কিন্তু একটা এখানে বলেছে এ নলটিকে বন্ধ করা হলো এবং জলাধারটি 12 মিনিটে ভর্তি হলো। জলাধারটি কিন্তু 12 মিনিটে ভর্তি হচ্ছে, তার মানে হচ্ছে এটা কনফার্ম যে বি পুরো 12 মিনিট চলেছিল। বি পুরো 12 মিনিট চলেছিল, কারণ এ বন্ধ হয়েছিল, বি কিন্তু পুরো চলেছিল। তাহলে বি পুরো 12 মিনিট চলেছিল। কতক্ষণ চলেছিল? 12 মিনিট। তার মানে 24, 12 2 24, তাহলে 24 কিন্তু 48-এর মধ্যে 24 পার্ট করেছিল বি। 24 পার্ট কে করেছিল? 24 পার্ট করেছিল হচ্ছে বি। তাহলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট আছে 24। তাহলে এই 24টা কে করবে? এই 24টা করবে এ। বি এই 24টা করেছিল, বাকি রয়েছে কত? 48 - 24, 24। তাহলে এই পার্টটা কে করবে? এই পার্টটা করবে হচ্ছে আমাদের এ। ক্লিয়ার? তাহলে এর এ কি হবে? এ কতক্ষণে করবে? তাহলে কি করব? সিম্পলি ডিভাইড বাই 3। তার মানে 8 মিনিটে সে পুরো ভর্তি করে, মানে 8 মিনিট পরে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। 12 মিনিটের মধ্যে 8 মিনিট এ চলেছিল। ঠিক আছে, আর এটাই আমাদের চেয়েছে আনসার, 8 মিনিট। ঠিক আছে, বোঝা গেছে এটা? চলো নেক্সট ম্যাথটা করা যাক। এই 6-টা কি আছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? বৃহত্তম বলেছে, তাহলে কি করতে হবে আমাদের? 6-টা 315কে মানে 315 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে, তবে যেটা ভাগশেষ থাকবে সেটাকে এই বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করলে আমরা আনসারটা পাবো। তাহলে প্রথমে দেখি 3 ঘর, 3 3 9, 15 45, তাহলে হচ্ছে 945 3 দিয়ে গেলে, তাহলে কত আসছে? 4 5 6 7 8 9, আর এই এলো 9। 2 দিয়ে তো যাবে না, কারণ 3 2 6, এখানে 5 আছে, তার মানে 1 দিয়েই যাবে। তাহলে 1 দিয়ে গেলে কত আসছে? 315। তাহলে এখানে কত আসছে? 4, এখানে 3, এখানে 2, আর একটা কত নামছে? 9 নামছে। 3 7 21, 3 8 24, 7 দিয়ে যাওয়া উচিত। তাহলে 105। আচ্ছা, 5 7 35, আর 5 হাতে 3, 7 7 8 9 10, হাতে 1, 3 7 21, 1 22। তাহলে কত আসছে? 4 4 1। তার মানে এটা বোঝা যাচ্ছে যে 5টা 9, ঠিক আছে, এর থেকে কত কম? এর থেকে 144 কম। তাহলে সেটাই আমার অ্যান্সার বেরোবে। তাহলে সবার প্রথম কথা দেখো, হিসেবটা এখানে ইউনিট ডিজিট দিয়ে হবে না, কিন্তু দুটো ডিজিট দিয়ে হবে। দেখো এই অঙ্কটা করার সময় একটা জিনিস খেয়াল করো, দেখো এটা করে দেখাচ্ছি। 144,
দেখো এখানে যদি ইউনিট ডিজিটের কনসেপ্টে আসো তাহলে কি হচ্ছে, দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিটে 5 আছে, প্রত্যেকটা ইউনিট ডিজিটে 5 আছে, তার মানে আমরা ইউনিট ডিজিট থেকে আনসার বার করতে পারবো না। কিন্তু দেখো এখানে 5 5, এবার দুটো ডিজিটে এলাম, কত আসছে 55। তাহলে দেখো 55 কারোর আছে, 55 এই একজনেরই আছে, 55 একজনেরই আছে, তাহলে এই দুটো ডিজিট থেকে আমরা কিন্তু বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমার পুরোটা বিয়োগ করার দরকার নেই, আমার হিসাবটা ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে, সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তাহলে কিভাবে পরীক্ষার খাতায় কিন্তু এইভাবেই আমাদের সময় কম লাগাতে হবে। ঠিক আছে, হিসাব আমাদের ছোট করতে হবে, যত সহজে পারা যায় তত সহজে হিসাব করতে হবে, তবেই আমাদের তাড়াতাড়ি ম্যাথ নামবে। ঠিক আছে, এরপরে আসি 8 নম্বর ম্যাথে, এই 7 নম্বর ম্যাথে, সরি আগেরটা তো 6 হয়েছে। 7 নম্বর ম্যাথ কি বলেছে দেখা যাক। বলছে 300 এবং 400-র মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যাকে 6, 9 বা 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ভালো কথা, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে পরিষ্কারভাবে দেখো এখানে কি বলছে, 6, 9, 15, তাহলে 6, 9, 15-র এলসিএম বার করতে হবে আমাকে। ঠিক আছে, লসাগু বার করতে হবে। তাহলে 6, 9 আর 15-র এলসিএম কত হবে? 5, 15, 6, 15, 90, 5, 15, 75, 3, তো 90 হবে এলসিএম। আচ্ছা দেখে নাও কীভাবে হচ্ছে। 3, 2, 6, 3, 5, ব্যাস, 5, 2, 10, 3, 3, 9, তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 90। এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 90। এবারে কি বলছে, এবার দেখো 3-এর ঘরের আছে, সব কি আছে? 3-এর ঘরে আছে। ঠিক আছে, কোন ক্ষুদ্রতমটা হবে? ঠিক আছে, আমি তাহলে যেতে থাকি। তাহলে গুণ 1 তো হবে না, 90 একে 90, 90 2 কত হচ্ছে? 180, ইন্টু 3 করলে হচ্ছে 270, ইন্টু 4 করলে হচ্ছে সব 90 দিয়ে কিন্তু, হ্যাঁ 360। এই এলো 3-এর ঘরে, এলো। এইবারে বলছে কি প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 3 ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ মানে সেটা কি হবে? অ্যাড হয়ে যাবে। কি হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে আনসার কত আসবে আমার? 363। আনসার কত আসবে? 363। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার নেক্সট। কি বলছে? বলছে ABC কতটা? 8-এরটা। 8-এরটা কি বলছে? বলছে ABC 3টি সংখ্যা, যেমন A এর 2/3 অংশ ইকুয়াল টু B এর 75% ইকুয়াল টু C এর 1.5। তাহলে ABC এর অনুপাত কত? বা সিম্পল রেশিওর অঙ্ক দিয়েছে, আর কিছু না। তাহলে A এর 2/3 অংশ, এর মানে গুণ, তাহলে A গুণ 2/3 সমান B এর 75%। আচ্ছা 75% মানে কত? 3/4 তো। B এর 75%, তাহলে B এর 75% মানে 75/100, কাটাকুটি করলে কত হবে? 3 25 75, 4 25 100। আর কি বলেছে? আবার বলেছে কোথায় গেল? C এর 1.5, তাহলে C এর 1.5 এই পয়েন্টটাকে যদি তুলে দিই নিচে থাকবে 10, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10। তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? 2A/3 সমান সমান 3B/4 সমান সমান 3C/2, এইরকম আসছে। এরপরে কি করব? যদি রেশিও বার করতে হয় তাহলে আমরা কি করব? 3/2 = 4/3 = 2/3 এরকম আনবো। এর প্রশ্ন হচ্ছে দুম করে আমি এরকম কেন লিখে দিলাম? পরীক্ষার হলে কিন্তু এরকম লিখে দিলে হয়ে যাবে, কিন্তু কারণটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি কি করতে হয়? অ্যাকচুয়ালি হয় এটা সমান সমান কে ধরে নিতে হয়। তাহলে 2A/3 সমান সমান কে? তার মানে দেখো 2A/3 সমান কে, তাহলে
এ সমান সমান কি 3k/2, ঠিক। একই রকমভাবে 3b/4 সমান কে, 3b/4 সমান কে, তাহলে b সমান সমান 4k/3। এরকমভাবেই 3c/2 মানে এই পার্টটা সমান সমান কে সমান c সমান সমান 2k/3। এবার abc এর ভ্যালু পেয়েছি, এবার অনুপাত বার করব। তাহলে a:b:c সমান সমান 3k/2 4k/3 2k/3। এইবার দেখো অনুপাতের জন্য 3টে কে কেটে যাবে, তাহলে এলো কি 3/2 4/3 2/3। এইবার বলো আমি এই এক লাইনে করলাম এই পুরোটার বদলে, তাহলে আমার এই এতখানি করতে এক্সাম হলে কতক্ষণ টাইম লাগবে? তার ক্ষেত্রে এইটা আমার অনেক সহজে হয়ে যাবে। এইটা জেনে রাখতে হবে, আর এটা হচ্ছে আমাদের কারণ। এইটা জানলে কিন্তু আমরা এটা সহজেই করে ফেলবো। তাহলে এতখানি হিসাব আমার ক্যালকুলেশন করতে হবে না, আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু নামাতে পারবো। ক্লিয়ার? তাহলে এই পার্টটা আর দরকার নেই, ছেড়ে দাও। ওকে, তাহলে এখন আমার কাছে কি আছে, নিচে কে কে আছে 2 3 3। তাহলে 2 3 3-এর এলসিএম কত হয়? 6 হয়, সিম্পল। তাহলে আমাকে কি করতে হবে, দেখো 3/2 সরি 6/2, তাহলে কত হবে 6/2 মানে 3। সেই 3কে 3 × 3 করে দেবো = এলসিএম কত 6, 6 নিচেরটা, তাহলে 6/3 মানে হচ্ছে 2, তাহলে 4 × 2, উপরে 4 আছে সেই 2, আবার 6/3 মানে 2, সেই 2 × 2 রিপিট। তাহলে কত আসছে 3 3 9, 4 2 8, 2 2 4, তাহলে 9:8:4 হচ্ছে আনসার। 9:8:4 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হলো? বোঝা গেছে? আচ্ছা, আরও একটা জিনিস বলি, দেখো এই জিনিসটা মানে মনে রাখতে সুবিধা হবে। যাদের এলসিএম করে এই হিসাবটা করতে অসুবিধা হয় তাদের জন্য একটা স্পেশাল মেথড, স্পেশাল কিছুই নয়, এলসিএমের খাটনিটা কমানো, আর কিছুই নয়। আর অনেকের অনেক সময় ভুল হয়ে যায় এলসিএমের সঙ্গে হিসাবটা করতে, সেই জন্য এই প্রসেসটা। দেখো এই অনুপাতটা ভগ্নাংশ আছে, তাহলে এটা কি আছে তলায় 2, এইটাকে বাদ দিয়ে দেবে। কোনটা? 2টাকে আমরা বাদ দিয়ে দিলাম, পরে থাকবে কি 3 আর 3। এই 3 আর 3 গুণ করে এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে কি হবে 3 × 3 × 3, বোঝা গেল = ভালো করে দেখো। তারপরে দ্বিতীয়টার করবো, এই দ্বিতীয়টার তলায় মানে হরে কে আছে, ডিনোমিনেটরে কে আছে 3 আছে, বাদ দিয়ে দেবো, বাকিকে পড়ে থাকবে 2 আর 3, কার সঙ্গে গুণ হয়ে যাবে 4-এর সঙ্গে। তাহলে 4-এর সঙ্গে কে গুণ হচ্ছে 2 আর 3 গুণ হচ্ছে, হয়ে গেল। আবার এই 3 তলায় ডিনোমিনেটরে 3 আছে, এটাকে বাদ দিয়ে দাও, কে পড়ে থাকছে 2 আর 3 পড়ে থাকছে, তাহলে 2-এর সঙ্গে 2 আর 3 গুণ হয়ে যাবে, 2-এর সঙ্গে 2 আর 3 গুণ হয়ে যাবে। দেখো তোমরা কিন্তু সরাসরি গুণ করে দেবে না, এরকম লিখবে, তাতে কি হবে হিসাব করতে সুবিধা হবে। কারণ এখানে 3 থেকে 9 3 9 27, দরকার নেই লেখার। এটা কেন সুবিধা হবে বলছি, দেখো 3টের ক্ষেত্রেই 3 কমন আছে, 3টের ক্ষেত্রেই 3 কমন আছে, তাহলে অনুপাত হিসাবে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি, অনুপাত হিসাবে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি, অনুপাত হিসাবে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পড়ে রইল আমাদের রেশিওর ফরমেশন। তাহলে 3 3 9, 4 2 8, 2 2 4, দেখো সেম অ্যান্সার এলো, কোনো খাটনি কিন্তু কম হলো। যাদের বুঝতে অসুবিধা হবে এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ কি বলেছে এবার 9-এরটা। দেখো 9-এরটা বলেছে একটা ব্যাগ আছে, একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা বলে দিয়েছে 2:3:5। তাহলে তাদের মূল্যের অনুপাত কত? খুব সহজ অঙ্ক। কি বললাম? 2:3:5, এটা হচ্ছে মুদ্রার সংখ্যা। দেখো 2:3:5, ঠিক আছে। তাহলে এইটা কি, প্রথমটা হচ্ছে 1 টাকা, পরেরটা হচ্ছে 50 পয়সা, তারপরেরটা হচ্ছে 25 পয়সা, তাই আছে তো? 25 পয়সা আছে তো? হ্যাঁ 25 পয়সা আছে, ঠিক আছে।
তাহলে তিনটে পেয়ে গেছি, 1 টাকা 50 পয়সা 25 পয়সা। এবার যদি তুমি খুব সহজভাবে এই জিনিসটা ভাবো জিনিসটা, তাহলে এইটাকে যদি এইটা কিসের অনুপাত দিয়েছে, এইটা দিয়েছে মুদ্রার অনুপাত, ঠিক আছে। এখান থেকে মূল্যর অনুপাত লাগবে, এখান থেকে কি লাগবে, মূল্যের অনুপাত লাগবে। মূল্যের অনুপাত কি হবে দেখো, 1 টাকা কটা দিয়ে 1 টাকা হয়, একটা দিয়ে 1 টাকা হয়। এবার 50 পয়সা কটা 50 পয়সা দিয়ে 1 টাকা হয়, দুটো 50 পয়সা দিয়ে 1 টাকা হয়। তাহলে 3/2 ইস্টু কটা 25 পয়সা দিয়ে 1 টাকা হয়, 4টে 25 পয়সা দিয়ে 1 টাকা হয়, তাই জন্য নিচে 4। ক্লিয়ার, বোঝা গেছে। এইবারে আর এর নিচে কিছু নেই মানে 1 আছে বা একটা 1 টাকা দিয়েও হয়। এবার হিসাবটা সহজেই করতে পারবে। এবার তো আশা করি কোনো সমস্যা নেই। যে প্রসেসটা শিখলাম ওই প্রসেসটা এখানে আরেকবার কাজে লাগাই। কি করব দেখো, 2, ঠিক আছে, তলায় কি আছে, হরটাকে বাদ দিয়ে দেব, এই দুটোকে 2-এর সঙ্গে গুণ করব, তাহলে ইন্টু 2 ইন্টু 4 ইস্টু, আচ্ছা তলায় কি আছে 2 আছে, তাহলে কাকে করব 3 উপরেরটাকে লিখবো, আর যে দুটো আছে সেই দুটো লিখে দেবো, 1 গুণ 4 ইস্টু ওপরে 5 আছে, তাহলে এই তলায় 4 বাদ দিয়ে এই দুটো লিখে দেবো, গুণ 1 গুণ 2। এবার দেখো এখানেও 2 যাচ্ছে, এখানেও 2 যাচ্ছে, এখানে 4 আছে। আচ্ছা 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি, 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি। এবার দেখো তাহলে হিসাবটা আরও সুবিধা হয়ে যাবে, প্রত্যেকের থেকে 2 বাদ চলে যাবে, প্রত্যেকের থেকে কে বাদ যাবে, 2 বাদ যাবে, প্রত্যেকের থেকে 2 বাদ যাবে। তাহলে কি পড়ে রইল আমার, 4×2 8 ইস্টু 3×2 6 ইস্টু 5 5। তাহলে দেখো 8:6:5 হচ্ছে আমাদের আনসার। সহজে বেরিয়ে গেল, কোনো সমস্যা নেই, এটা বোঝা গেছে। চলো 10এরটা করি এবার। দেখো 10এরটা কি বলছে, বলছে 3969কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি একটি পূর্ণ ঘন হবে। কি হবে, পূর্ণ ঘন রাশি হবে, সেইটা বলতে হবে। তাহলে কি বলেছে দেখো, 10 3969 3969, এটা তো ভাবার কিছু নেই, দেখতে পাচ্ছি পরিষ্কার, প্রত্যেকটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 একে 3, 3 3 9, 3 2 6, 3 3 9। এবার যোগ করে দেখি 3 3 6 7 8 9, এটা আবার 3 দিয়ে যাবে, কেন, কারণ রাশিগুলো মানে ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 3 3 6 7 8 একে 9, তাহলে যোগফল হচ্ছে 9, 9 3 দ্বারা বিভাজ্য বলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 3 4 12, 3 4 12 1। এই যে 441, এইবার এসে মনে হচ্ছে আচ্ছা 441 চলেছে। এবার একদম সহজভাবে ভাবো, 441 কিসের স্কোয়ার হয়, 21-এর স্কোয়ার হয় 441, মানে 441-এর রুট করলে 21 পাবো, তাই তো, আর কিছু ভাবতে হবে না। কত পাবো, 21 পাবো, আর এখানেও 21 পাবো, ঠিক আছে। হ্যাঁ 3 দিয়ে ভাগতে পারো, 3 দিয়ে 3 7, কিন্তু এটা হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। বলছে পূর্ণ ঘন হবে, পূর্ণ ঘন মানে কি বলছে, তাহলে 3969, ঠিক আছে, এটাকে পূর্ণ ঘন করতে হবে, ঠিক আছে। তাহলে কি আসছে, 3 গুণ 3 গুণ 21 গুণ 21, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হবে, এটা আমার কি লাগবে, এখানে যদি পূর্ণ ঘন হতে হলে 3খানা দিয়ে 3খানা 21 করলে তবে তো একটা 21 বেরোবে, তার মানে একটা পূর্ণ ঘনের জন্য 3খানা 21 লাগবে। তাহলে এখান থেকে লাগবে আর একটা 21, আর এখানেও দুটো আছে, এখান থেকেও লাগবে আর একটা 3, তাহলে এই দুটো আমার লাগবে। তাহলে 21 গুণ 3, 3 একে 3, 3 দুগুণে 6, কত হচ্ছে 63। তাহলে আনসার কত পাবো আমরা, 63। ক্লিয়ার হয়েছে। তাহলে কত গুণ করতে হবে, 63 গুণ করলে আমাদের পূর্ণ ঘন হবে। ক্লিয়ার, তাহলে কত হলো আমাদের 63। এবার যাদের মনে হচ্ছে তাহলে 21 কেন রেখে দেবো, তাহলে ভাঙতে, দেখো ভাঙতে তো পারো, কোনো অসুবিধা কিছু নেই। দেখো এই 21কে যদি ভাঙো তাহলে কত আসবে, 3 আর 7 আসবে, এই 21কে ভাঙলেও আবার 3 আর 7 আসবে, মানে অ্যাকচুয়ালি কটা হবে, কি হবে, 3 গুণ 3 গুণ 21-এর বদলে 3 গুণ 7 গুণ, এখানে আবার একটা 3 গুণ 7 আসবে, এই তো। তাহলে এটা তাহলে দেখো 3টে 3 চলে এসছে,
ঠিক আছে। আর এখানে কটা 7 আছে? দুটো 7 আছে, তার মানে একটা 7 লাগবে। এখান থেকে এই 3 একা আছে, এই 3-এর জন্য দুটো 3 লাগবে, তাহলে 3 গুণ 3, 3 7 21, 21 3 63, একই হিসাব, কোনো আলাদা কিছু নেই, সিম্পল। ঠিক আছে, চলো নেক্সট। কতটা? 11। বলছে এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 12:10। তিনি বছরে 18,000 টাকা সঞ্চয় করলে তার মাসিক আয় কত? ভালো কথা। কত বলেছে? 12:10। 12:10, এইটা হচ্ছে আয় আর এইটা হচ্ছে ব্যয়। ঠিক, তিনি বছরে 18,000 টাকা সঞ্চয় করছে। কত করছে? 18,000। তাহলে আয় ব্যয় তো পেয়ে গেছি, তাহলে এদের যদি ডিফারেন্স বার করি, ডিফারেন্স কত বেরোবে? 2। আর তাহলে এই আয় আর ব্যয়ের ডিফারেন্স করলে আমরা কি পাই? আমরা সঞ্চয় পাই। ঠিক আছে, তাহলে সঞ্চয় পেয়েছি। তাহলে সঞ্চয় কত? কোথায় গেল সঞ্চয়? সঞ্চয় হচ্ছে 18,000 টাকা। ভালো কথা, সঞ্চয় কত? 18,000 টাকা। তাহলে একের ভ্যালু কত? 18,000/2, তার মানে 9,000 টাকা। কত বেরোচ্ছে? 9,000 টাকা। তাহলে 9,000 টাকা হচ্ছে তা একের ভ্যালু। ঠিক আছে, 18,000 টাকা সঞ্চয় করছি, তাহলে এখান থেকে একের ভ্যালু পেলাম 9,000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে কি বলেছে? তার মাসিক আয় কত? মাসিক আয়, এই যে সঞ্চয়টা হয়েছে এইটা বলেছে বাৎসরিক, তার মানে এই ইনকাম আর ব্যয় এটা দুটোই বলেছে কি কিন্তু বাৎসরিক। তাহলে বাৎসরিক ইনকাম কত? বাৎসরিক আয় কত হচ্ছে না, এই 12 বলেছে, তাহলে 12-র সঙ্গে 9,000 গুণ হবে, কারণ একের ভ্যালু 9,000, তার মানে 9,000 গুণ 12, এটা হচ্ছে বাৎসরিক আয়। ঠিক আছে, তাহলে মাসিক আয় কত হবে? মাসিক আয় কত হবে না 9,000 × 12। মাসিক আয় মানে 12 মাসে 1 বছর হয়, /12। তাহলে আনসার আমার কত বেরোচ্ছে? মাসিক আয় বেরোচ্ছে 9,000 টাকা। সিম্পল ম্যাথ দিয়েছে। মাসিক আয় কত বেরোচ্ছে? কোথায় গেল? 9,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, 12টা বলেছে একটা লোকের বেতন 20% হ্রাস হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে আবার আগের বেতনের সমান হবে? এইগুলো দেখে 20% বলেছে, 25% অ্যান্সার হবে। কেন হবে 25% অ্যান্সার? দেখো, 12 কি বলেছে? 20% হ্রাস করা হয়েছে। বেতন কত হ্রাস করেছে? না 20% হ্রাস করেছে। তার মানে 20% মানে কত? 20/100। 20/100 মানে কাটাকুটি করলেও কত বেরোবে? 1/5। তার মানে কোনো ব্যক্তির বেতন যদি 5 হতো, তাহলে তার 1 কমলো, তাহলে 5 থেকে 4 হয়েছে। তাহলে এখন কতই আছে? 4-এ আছে। তাহলে তার বেতনটা বাড়াতে হবে, বাড়িয়ে 5-এ নিয়ে যেতে হবে। তাহলে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে, তবেই না 5-এ যাবে। তাহলে 1 বাড়াবে কতর মধ্যে? 4-এর মধ্যে 1 বাড়াবে, মানে আছে তো 4, তাহলে 4-এর থেকে 1 বাড়াবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে নিয়ে গেলে ইন্টু 100%, তার মানে 25। তাহলে আনসার হচ্ছে আমাদের 25%। কোথায় গেল 25? এই যে 25%। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তাহলে এটা ম্যাথটা? বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাকে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।